আমি সুভাষ বলছি। শৈলেশ দে, পর্ব ২১। মন উঠল না মেদিনীপুরের। কি করে উঠবে? আহত হওয়া সত্ত্বেও ভিলিয়ার্স বেঁচে গেল, আর তার জন্য হারাতে হলো কিনা বিমল দাশগুপ্তের মতো ছেলেকে। হুম, হিসেব মিলছে না। সুতরাং হিসেব মেলাতে হবে, এমন জবাব দিতে হবে যাতে দুবারের খরচ একেবারেই উঠে আসে। কিন্তু জবাব দিতে চাইলেই জবাব দেয়া যায় না, তার জন্য সময়ের দরকার। মেদিনীপুরকে প্রস্তুত হবার সুযোগ দিয়ে চলো আমরা এই ফাঁকে একটু বাইরে থেকে ঘুরে আসি মল্লিকা। কারণ হঠাৎ আলোর ঝলকানির মতো এ সময়ে বাংলাদেশের বিপ্লবের ইতিহাসে এমন কতগুলো ঘটনা ঘটে গেল যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তার মধ্যে বিশেষ দু একটা ঘটনার কথা সংক্ষেপে বলে নিয়ে একটু বাদেই আবার আমরা ফিরে আসব মেদিনীপুরের মাটিতে। ইতিমধ্যে ঢাকার কমিশনার মিস্টার এ ক্যাসেল ঘায়েল হয়েছেন ২১শে আগস্ট টাঙ্গাইল শহরের সেন্ট্রাল কোঅপারেটিভ কার্যালয়ে। বিচারে ললিত রাহার সাজা হলো মোট ৫ বছর। বিস্ময়ের চমক নিয়ে অবশেষে এলো সেই স্মরণীয় ১৪ই ডিসেম্বর। শোনা গেল কুমিল্লার জেলাশাসক মিস্টার স্টিভেন্স নিহত হয়েছেন। ঘটনাস্থলে যারা ধরা পড়েছেন তারা ছেলে নন, মেয়ে। ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শান্তিসুধা ঘোষ আর সুনীতি চৌধুরী। পরের দিনই সে খবর বড় বড় অক্ষরে প্রকাশিত হলো সংবাদপত্রের পাতায়। কুমিল্লাতে বাঙালি রমণীর রিভলভারের গুলিতে জেলা ম্যাজিস্ট্রেট খুন। প্রকাশ, অদ্য প্রাতে আন্দাজ ৯টার সময় দুইটি বালিকা মিস্টার স্টিভেন্সের বাংলোতে তাহার সহিত দেখা করিতে গিয়াছিল। তাহারাই রিভলভার দ্বারা গুলি করিয়া মিস্টার স্টিভেন্সকে হত্যা করিয়াছে। ঘটনার সময় সদর মহকুমা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তিনি উক্ত দুই বালিকাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেন। ইহাদিগকে জেলে প্রেরণ করা হইয়াছে। প্রকাশ যে মিস্টার স্টিভেন্সের আততায়ী বলিয়া ধৃত বালিকায় দুটি নাম কুমারী শান্তি ঘোষ ও কুমারী সুনীতি চৌধুরী। ইহারা উভয়ই কুমিল্লার ফয়জুন্নেসা গভর্নমেন্ট হাই স্কুলের অষ্টম মান শ্রেণীর ছাত্রী। আনন্দবাজার, ১৫ই ডিসেম্বর ১৯৩১। খবর শুনে স্তম্ভিত হয়ে গেল সারা দেশ। বলে কি, এই যে শুনেও গা হাত পা কাঁপে। ওদের কি ভয় ডর বলেও কিছু নেই? ঢাকা, চট্টগ্রাম ও মেদিনীপুরের মতো কুমিল্লাও সেদিন পিছিয়ে ছিল না। বিপ্লবী নেতা ললিত মোহন বর্মনের নেতৃত্বে সেখানেও গড়ে উঠেছিল একটি শক্তিশালী বৈপ্লবিক সংস্থা। অগ্নিযুগের ইতিহাসে যার ভূমিকা মোটেই তুচ্ছ ছিল না। শহীদ অসিত ভট্টাচার্য, প্রফুল্ল নলিনী ব্রহ্ম, উর্মিলা গুহ, শান্তি সেন, বীরেন্দ্র ভট্টাচার্য, অখিল নন্দী, চিত্ত দত্ত, হেমেন্দ্র ভট্টাচার্য, সত্যব্রত সেন, সুধীর ব্রহ্ম, কানুপ্রিয় দাশগুপ্ত, মনোরঞ্জন দেব, নির্মলেন্দু ভট্টাচার্য, ননী মজুমদার, অনিল রায় বর্মন, সুরেন্দ্র দাস, সুধাংশু ভট্টাচার্য, অমূল্য কাঞ্চন দত্ত, ভুবন বর্ধন, সুবোধ মুখার্জি, চন্দ্রশেখর সরকার, লোকেন্দ্র কুমার সেনগুপ্ত, সুবোধ রায়, বঙ্কিম চক্রবর্তী, বিরাজ দেব, সতীশ রায়, বিনয় দত্ত, সুনীল বর্মন, রথীন্দ্র চৌধুরী, জিতেন্দ্র ভদ্র, সুকুমার চৌধুরী, নৃপেন সেনগুপ্ত, অপূর্ব কাঞ্চন দত্ত, জিতেন ঘোষ, রবীন্দ্র গোস্বামী, মনীন্দ্র রায়চৌধুরী, বীরেন্দ্র দত্তগুপ্ত, হীরালাল দেবগুপ্ত, বিনয় তলাপাত্র, নিমাই দাস, সুকুমার মুখার্জি, সমরেন্দ্র পাল, মোহিনী ব্যানার্জি, ধীরেন চক্রবর্তী, গোপাল মজুমদার, হাবুল ব্যানার্জি, শৈলেন চ্যাটার্জি, মণি বিশ্বাস, প্রবোধ চক্রবর্তী, ইন্দ্রু ভট্টাচার্য, ননী রায়, সতীশ রায় প্রমুখ সংস্থার সদস্যদের অবদানও তার পেছনে কম ছিল না। বৈপ্লবিক সংস্থা বিভির সঙ্গে কুমিল্লার এই দলের সম্পর্ক ছিল খুবই প্রীতিপূর্ণ। সবসময় তারা
যোগাযোগ রক্ষা করে চলতেন বিভির অ্যাকশন স্কোয়াডের অন্যতম সদস্য প্রখ্যাত বিপ্লবী সুপতি রায়ের সঙ্গে। এসব ব্যাপারে সচরাচর যা হয়ে থাকে এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। শুরু হলো ব্যাপক ধরপাকড়। অনেককেই গ্রেপ্তার করা হলো একে একে। গ্রেপ্তার হলেন সুনীতির দাদা শিশির চৌধুরী, গ্রেপ্তার হলেন অপূর্ব কাঞ্চন দত্তরায়, বিভূতি বসু, শিশির সোম, অনন্ত দে, সন্তোষ চ্যাটার্জি প্রমুখ অনেকেই। গ্রেপ্তার হলেন ভুবন বর্ধন, চতুর্থ বার্ষিক শ্রেণীর ছাত্র, পরীক্ষা চলছে তবু রেহাই নেই। পরীক্ষার হল থেকেই তাকে গ্রেপ্তার করে ঢোকানো হলো লৌহকারার অন্তরালে। ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হলো ফণীন্দ্র গুহ, বিনয় নন্দী, সমরেন্দ্র নন্দী, অমরেন্দ্র পাল প্রমুখ আরও কয়েকজনকে। মেয়েদের মধ্যে ধরা পড়লেন চট্টগ্রামের অনন্ত সিংহের দিদি কুমারী ইন্দুমতি সিংহ ও কুমারী নীলিমা নন্দী। আরও ধরা পড়লেন কুমারী প্রফুল্ল নলিনী ব্রহ্ম। অদ্ভুত নিরলস কর্মী ছিলেন এই প্রফুল্ল নলিনী ব্রহ্ম। বিশেষ করে কুমিল্লার নারী সংগঠনের ব্যাপারে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে বিপ্লবী ললিতমোহন বর্মন গ্রন্থ থেকে কয়েকটি লাইন এখানে তুলে দিচ্ছি মল্লিকা। এই লাইন কটি থেকেই তুমি বুঝতে পারবে যে কুমিল্লার ওপর দিয়ে কি উন্মত্ত ঝড় সেদিন বয়ে গেছিল স্টিভেন্স হত্যার ঘটনাকে কেন্দ্র করে। শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী গ্রেপ্তার হইলেন। সরকারি চণ্ডনীতি এবার ক্ষিপ্তভাবে নির্যাতনের মুসল চালাইল। দলের প্রতিটি কর্মীর বাড়ি খানাতল্লাশ হইল। পরিচিত প্রায় প্রতিটি পরিবারের উপর অমানসিক নির্যাতন শুরু হইল। সুনীতির পরিবারের উপর, তাঁর বৃদ্ধ পিতামাতার উপর অকথ্য অত্যাচার অনুষ্ঠিত হইল। পুলিশ ব্রাহ্মণবাড়িয়া চিত্তরঞ্জন জাতীয় প্রতিষ্ঠানের বড় বড় ঘরগুলি হাতি দিয়া ভাঙিল ও ললিতবাবুর দীর্ঘদিনের চেষ্টায় গঠিত ও কষ্টে সংগৃহীত মস্ত লাইব্রেরি সমুদয় বই স্পোর্টিং ক্লাবের মাঠে আগুন দিয়া পুড়াইয়া দিল। বিস্ময় চরমে উঠিল যখন শান্তি ও সুনীতিকে আদালতে নিয়ে আসা হলো। কি আশ্চর্য! এ যে একেবারেই বালিকা, ওরা মেরেছে সাহেবটাকে, এই যে বিশ্বাস করাও শক্ত। যাদের নিয়ে এত কাণ্ড তারা কিন্তু তখন অন্য জগতে, গানে গল্পে হাসিতে উচ্ছ্বাসে, বলতে গেলে গোটা আদালতটাকে বুঝি তারা মাথায় করে তুলেছেন। বাচ্চা হলে কি হবে, যাকে বলে একেবারে বিচ্ছু মেয়ে। একদিন কি করলেন জানো? বসতে চেয়ার দেয়া হয়নি বলে সেদিন সে কি কাণ্ড ওদের! চেয়ার দেবে না, দাঁড়াও মজাটা দেখাচ্ছি। সত্যি ওরা মজা দেখালেন মল্লিকা। কোর্ট শেষ না হওয়া পর্যন্ত সেদিন ওরা হাকিমের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রইলেন, দেয়ালের দিকে মুখ করে। অর্থাৎ হয় চেয়ার দাও, নয়তো দেখতে হয়তো আমাদের পিছন দেখো। লাল মুখ আরও লাল হয়ে উঠল হাকিম সাহেবের। গেল মান ইজ্জত সব গেল এই বিচ্ছু মেয়ে দুটোর পাল্লায় পড়ে। সিপাই জলদি চেয়ার দাও। সবচাইতে মজা হলো যখন প্রত্যক্ষদর্শী হিসাবে SDO নেপাল সেন সাক্ষীর কাঠগড়ায় এসে দাঁড়ালেন। প্রশ্নের উত্তরে কি একটা কথা বলেছেন কি ব্যাস, সঙ্গে সঙ্গে দুজনে সমস্বরে কোরাস তুললেন, গ্রেট লায়ার, গ্রেট লায়ার, গ্রেট লায়ার। ব্যাস হয়ে গেল। তারপর যতবার তিনি মুখ খুলতে চেয়েছেন ততবারই সেই একই কথা, গ্রেট লায়ার, গ্রেট লায়ার, গ্রেট লায়ার। উচ্ছল প্রাণবন্ত মেয়ে, মুখে হাসিটি লেগেই আছে। সেদিন ওদের এই হাসি দেখে বিপক্ষের আইনজীবীদের বুঝি বিস্ময়ের আর সীমা পরিসীমা ছিল না। অজ্ঞাতেই বুঝি মনটা কখন ব্যথায় ভরে উঠেছিল কানায় কানায়। আহা, একেবারেই বালিকা, অদৃষ্টে কি অপেক্ষা করে আছে কে জানে। ওদের এই হাসি যেন কোনোদিনই মিলিয়ে না যায়। তবু গিয়েছিল। কোন দিন যেন মল্লিকা? যেদিন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হলো। সে কি দুঃখ, সে কি অভিমান! বড় সাধ ছিল দিব্যি হাসতে হাসতে ফাঁসির দড়িটাকে নিজের হাতে গলায় তুলে নেবে, আর এই সাহেবটা কিনা শত্রুতা করে মাঝ থেকে সব পণ্ড করে দিল। দূর ছাই, ভালো লাগে না বাপু। ওই এক মুহূর্ত, তারপরই আবার সেই হাসি। হাসতে হাসতেই দুজনে গিয়ে উঠলেন
জেলের কয়েদি গাড়িতে। সেখানেও হাসি, এমনকি পরবর্তীকালে জেল জীবনেও তাদের সেই হাসি মিলিয়ে যায়নি কোনোদিনও। গল্প নয় মল্লিকা, প্রমাণ তখনকার দিনের সংবাদপত্র। সেদিনের ঘটনা সম্বন্ধে সংবাদপত্রে কি লেখা হয়েছে শোনো। শান্তি ও সুনীতির যাবজ্জীবন দ্বীপান্তর। গত 14 ডিসেম্বর তারিখে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্স তাহার নিজ বাংলোয় পিস্তলের গুলিতে নিহত হন। পুলিশ এই সম্পর্কে শান্তিসুধা ঘোষ ও সুনীতি চৌধুরী নাম্নী 2 বালিকাকে গ্রেপ্তার করে। উহারা উভয়ই স্থানীয় ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। উহাদের বিচারের জন্য কলিকাতা হাইকোর্টের বিচারপতি মিস্টার পিয়ারসন, বিচারপতি মিস্টার পি মল্লিক এবং বিচারপতি মিস্টার S.K. ঘোষকে লইয়া একটি বিশেষ আদালত গঠিত হয়। গতকাল বুধবার বিশেষ আদালত এই মামলার রায় প্রদান করেন। বিচারে শান্তি ও সুনীতি উভয়েই যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হন। বিচারকগণ আসামিদ্বয়কে স্বেচ্ছায় ও মিলিতভাবে মিস্টার স্টিভেন্সকে হত্যা করিবার অভিযোগে দোষী সাব্যস্ত করিয়াছেন। আদালতে বালিকাদ্বয়ের প্রবেশ। শান্তি ও সুনীতি লালপাড় শাড়ি ও অনুরূপ রঙের জ্যাকেট পরিয়া এবং হাতে ফুল লইয়া কাঠগড়ায় প্রবেশ করে। তাহারা শান্তভাবে দণ্ডাজ্ঞা গ্রহণ করে। কাঠগড়া হইতে লইয়া যাইবার কালে তাহারা অনুচ্চ কণ্ঠে কিছু বলিতেছে বলিয়া মনে হইল এবং এইরূপ বলিতে শোনা গেল যে মৃত্যুই ভালো ছিল। অবশিষ্টাংশ শ্রুতিগোচর হইল না। এরূপ প্রকাশ যে নিচের তলায় বন্দি গাড়ির জন্য অপেক্ষা করিবার সময় তাহারা গান গাহিতেছিল। মল্লিকা, এই হলো সেদিনের শান্তি আর সুনীতি। আর আজ পথে ঘাটে কত মেয়ে দেখা যায়, কিন্তু কোথায় শান্তি সুনীতির মতো অমন উচ্ছল প্রাণবন্ত দুঃসাহসী মেয়ে? কোথায় সেই প্রাণপ্রাচুর্যে ভরপুর বিপুল নারী সত্তা? একালে শান্তি সুনীতির মতো মেয়েরা ইতিহাসের কিংবদন্তি ছাড়া আর কিছুই নয়। বিস্ময়ের পর বিস্ময়। এবার বিস্ময়ের সৃষ্টি করলেন বাংলাদেশের 2টি আশ্চর্য নারী, বীণা দাস আর কমলা দাশগুপ্তা। একজন প্রকাশ্যে, অন্যজন নেপথ্যে। ঘটনাটা যেমন অভাবনীয় তেমনি অকল্পনীয়। অগ্নিযুগের ইতিহাসে এমন নজির সত্যিই দুর্লভ। কারণ ইতিপূর্বে যখন যা কিছু ঘটেছে তা সব কিছুরই মূলে ছিল পার্টি বা দলীয় নির্দেশ। এক্ষেত্রে সে প্রশ্ন ছিল গৌণ। প্রধান লক্ষ্য ছিল সুযোগের সদ্ব্যবহার করা। বীণা দাস তখন স্থির দৃঢ় সংকল্প। গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হাতের মুঠোয় পাওয়া গেছে, এ সুযোগ ছাড়লে চলবে না। কিন্তু রিভলভার, একটা গুলি ভরা রিভলভার চাই যে। অবশ্য দিদি কল্যাণী দাস বাইরে থাকলে ভাবনা ছিল না, কিন্তু তিনিও তখন রয়েছেন কারা প্রাচীরের অন্তরালে। এ অবস্থায় কোথায় পাওয়া যাবে এখন রিভলভার? কার কাছে? শেষ পর্যন্ত ধরে বসলেন দিদির বন্ধু কমলা দাশগুপ্তকে। সেই কমলা দাশগুপ্তা ডালহাউসি স্কোয়ারের বোমা ষড়যন্ত্রের ব্যাপারে যার সহযোগিতার কথা আগেই তোমাকে বলেছি। চট করে কোনো জবাব দিতে পারলে না কমলা দাশগুপ্তা। দেওয়া সম্ভবও ছিল না। নিজে তিনি যুগান্তর পার্টির বিশিষ্ট সভ্যা, কিন্তু বীণা দাস অন্য সংস্থার সঙ্গে যুক্ত। তাকে তিনি রিভলভার দেবেন কিসের দাবিতে, কোন যুক্তিতে? তবে কি এমন অপূর্ব সুযোগটা হাত ফসকে চলে যাবে? তাই বা কি করে হয়? ভাবনার পর ভাবনা, কি করা যায় এখন? আগে হলে কথা ছিল না, কিন্তু এখন দলের প্রতিটি সহকর্মী রয়েছেন কারা প্রাচীরের অন্তরালে, কেউ বাইরে নেই। এমনকি এ ব্যাপারে কারো সঙ্গে একটু বুদ্ধি পরামর্শ করার মতো পর্যন্ত অবশিষ্ট কেউ নেই। সিদ্ধান্ত যা করার নিজেকেই করতে হবে। এমন সিদ্ধান্ত করতে হবে যাতে দলীয় সম্মান বা ঐতিহ্য যেন কোনো দিক থেকেই এতটুকু ব্যাহত না হয়। ভাবতে ভাবতে একসময় নিজেই নিজেকে প্রশ্ন করলেন কমলা দাশগুপ্তা, আচ্ছা, ভূপেনবাবু এ সময় কাছে থাকলে কি করতেন? কি সিদ্ধান্ত নিতেন সহপাঠী বন্ধু ও গুরু দীনেশ মজুমদার? আবেদ রসিক বাবু বা মনাদাই বা কি বলতেন বীণার এই আবেদনের উত্তরে? প্রশ্নের জবাব মিলল 1932 সালের 6 ফেব্রুয়ারি সিনেট হল,
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব। চ্যান্সেলর গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন। হঠাৎ আসন ছেড়ে রুদ্রাণী মূর্তিতে উঠে দাঁড়ালেন বীণা দাস। তারপরই তার হাতের রিভলভার সশব্দে গর্জে উঠল, দ্রাম দ্রাম দ্রাম। তড়িতে টেবিলের নিচে আত্মগোপন করলেন লাট বাহাদুর। আরে বাস রে বাস, আগুনে মেয়ের হাতে আগুনে রিভলভার। ওই রিভলভারের সামনে লাট সাহেবের লাটে উঠতে কতক্ষণ? সংবাদপত্র থেকেই তার বিস্তৃত বিবরণ এখানে তুলে দিচ্ছি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সভায় বাংলার লাট সাহেবের উপর গুলি। গতকাল শনিবার দিন অপরাহ্নে সিনেট হাউসে এক বিষম কাণ্ড ঘটিয়া গিয়াছে। 4 ঘটিকার সময় বাংলার গভর্নর বাহাদুর যখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক কনভোকেশন সভায় বক্তৃতা করিতেছিলেন, সেই সময় ডায়োসেশন কলেজের বীণা দাস নাম্নী মহিলা গ্র্যাজুয়েট গভর্নরকে বিষমভাবে আক্রমণ করে। গভর্নর দৈবক্রমে বাঁচিয়া গিয়াছেন একথা জানিতে পারিয়া তত্ত্বত্য জনতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘটনার পূর্বের অবস্থা: 3:15 হইতে কনভোকেশনের কার্য যথারীতি আরম্ভ হইয়া 4:25 পর্যন্ত নির্বিঘ্নেই চলে। সেই সময় একজন ভারতীয় মহিলা গ্র্যাজুয়েটের একাডেমিক গাউনের খসখস শব্দ শুনিতে পাইয়া সকলেরই দৃষ্টি তাহার উপর পতিত হয়। ওই গ্র্যাজুয়েট যুবতী একটু অগ্রসর হইয়া আসে এবং মুহূর্তের মধ্যে পরপর 4টি গুলি গভর্নরকে লক্ষ্য করিয়া করে। গভর্নর বাহাদুর কয়েক পা পিছাইয়া সৌভাগ্যক্রমে ডান দিকে কাত হইয়া পড়িয়া যান। সেই সময় সমগ্র জনতার মধ্যে একটা বিষম উদ্বেগের ভাব প্রকাশ পায়। ধোঁয়ার মধ্যেই পুলিশ কর্মচারীগণ ওই যুবতীর দিকে দৌড়াইয়া যায় এবং তাহাকে ধরিয়া ফেলে। ভাইস চ্যান্সেলর ও মঞ্চস্থিত অন্যান্য সমস্ত লোকই গভর্নরের দিকে দৌড়াইয়া যান এবং 5 মিনিটের জন্য সভায় এক বিষম চাঞ্চল্য দেখা গিয়েছিল। লেডি জ্যাকসন মঞ্চের নিম্নে প্রথম সারিতেই বসিয়া ছিলেন। তিনি তৎক্ষণাৎ বিষম উদ্বিগ্ন হইয়া গভর্নরের নিকটে দৌড়াইয়া যান। ইতিমধ্যেই পুলিশ ওই যুবতীকে একটু ধস্তাধস্তির পর গ্রেপ্তার করে। আনন্দবাজার, 7ই ফেব্রুয়ারি 1932। জ্যাকসনের তৎপরতায় লক্ষ্যভ্রষ্ট হলেন বীণা দাস। ধরাও পড়লেন প্রায় সঙ্গে সঙ্গেই। তারপর শুরু হলো সেই চিরাচরিত একঘেয়ে নাটক। বলো, রিভলভার কোথায় পেলে? কে দিয়েছে তোমাকে? বলতেই হবে। কে জবাব দেবে? পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য যে মেয়ে জীবনের সমস্ত চাওয়া পাওয়া তুচ্ছ জ্ঞান করে আগ্নেয়াস্ত্র হাতে নিতে পারে, তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করা এত সহজ নয়। তাই শান্তি সুনীতির মতো তিনিও নিরুত্তর রইলেন সর্বক্ষণ। পুলিশও সহজ পাত্র নয়। সঙ্গে সঙ্গে তারা এনে হাজির করল পিতা শিক্ষাবিদ, স্বয়ং সুভাষের শিক্ষাগুরু আচার্য বেণীমাধব দাসকে। অর্থাৎ তিনি একবার বুঝিয়ে বলুন মেয়েকে। বাপের কথা মেয়ে যদি মুখ খোলে তো ঝঞ্ঝাট চুকে যায়। বীণা দাস তখন কি উত্তর দিয়েছিল জানো? পুলিশ অফিসারকে লক্ষ্য করে হেসে বলেছিল, কেন শুধু শুধু বাবাকে এখানে নিয়ে এসেছেন বলুন তো? আমার বাবা কোনোদিনও তার মেয়েকে বিশ্বাসঘাতকতা করতে শেখেননি। বিচারকালে বীণা দাসের মুখ থেকে একটি বিবৃতি শুনে হইচই পড়ে গেল সারা ভারতে, সারা ইংল্যান্ডে। এ তো শুধুমাত্র একটি বিবৃতি নয়, এ যে ক্লাসিক লিটারেচার, ভারতবর্ষের মর্মবাণী। জাস্ট সি, ডাজন্ট সি লুক লাইক ম্যাডোনা? স্পষ্ট ও দীপ্ত কণ্ঠে বীণা দাসকে বিবৃতি পাঠ করতে দেখে সেদিন আদালত গৃহে কে উক্তি করেছিল জানো মল্লিকা? তিনি হলেন ডায়োসেশন কলেজের সিস্টার ডরোথি। কি ভালোই না তিনি বাসতেন তার প্রিয় ছাত্রী বীণা দাসকে। ঘটনার খবর শুনে সেদিনই তিনি জেলখানায় গিয়ে বীণা দাসের সঙ্গে দেখা করে ভেঙে পড়েছিলেন গভীর উদ্বেগে। বীণা ডিয়ার, আই লাভ ইউ সো মাচ, হাউ কুড ইউ ডু ইট? উত্তর দিয়েছিলেন বীণা দাস, সিস্টার, আই লাভ ইউ নো লেস, বাট আই লাভ মাই কান্ট্রি মোর। এবার বীণা দাসের সেই বিবৃতি থেকে কিছু অংশ তোমাকে শোনাচ্ছি মল্লিকা। I confess I fired at the governor on the last convocation day at the Senate House. I hold myself entirely responsible for it. My object was to die, and if to die
nobly fighting against this despotic system of government which has kept 300 million people of my country in perpetual subjection to its infinite shame and endless suffering, and fighting in a way which cannot but tell. I had been thinking in life, worth living in a miserable India, subject to wrong and groaning under the tyranny of a foreign government, or is it not better to make one supreme protest against it by offering one's life away? Would not the immolation of a daughter of India and of a son of England awaken India to the sin of its acquiescence to the continued state of subjection and England to the inequalities of its proceedings? This was one question which kept thundering at the gates of my frenzied brain like the incessant hammer blow that could neither be stilled nor muffled. Now I stand alone before the judgment seat of God and open myself before Him and pray for this all-forgiving love to wash me clean, that I may be a worthy offering to Him. May I see the benignant countenance of the Mother Divine and feel her love embrace for me, even for me at this the most solemn moment of my life. If it be her will that I should die, if she, however, out of her infinite mercy, spares it to be used by her as her instrument, may I consecrate my life to the service of suffering humanity, which was the deepest longing of my heart. May God fulfill Himself through my death or life, if so pleases Him. সারা রাত জেগে দীর্ঘ 25 পৃষ্ঠাব্যাপী এই বিবৃতিটি সেদিন কে লিখেছিলেন যেন মল্লিকা? বেণীমাধব দাস, বীণা দাসের পিতা, স্বয়ং সুভাষচন্দ্রের শিক্ষাগুরু আচার্য বেণীমাধব দাস। বীণা দাস দু এক জায়গায় সামান্য অদল বদল করে দিয়েছিলেন মাত্র। রায় দেয়া হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। সংবাদপত্র থেকে তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। গভর্নরকে হত্যা চেষ্টার মামলা, বীণা দাসের 9 বৎসর কঠোর কারাদণ্ড। গতকাল সোমবার কলিকাতা হাইকোর্টের স্পেশাল ট্রাইব্যুনালে কুমারী বীণা দাসকে বাংলার লাটের প্রাণনাশের চেষ্টা সম্পর্কে অভিযুক্ত করা হয়। অভিযোগের উত্তরে আসামি নিজেকে দোষী বলেন। ট্রাইব্যুনাল তাহাকে 9 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিয়াছেন। গত 6 ফেব্রুয়ারি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কনভোকেশনে এই ঘটনা সংঘটিত হয়।